অগণিত ছাত্রছাত্রীর কান্না দেখেছি আমি যে স্যার আজকে আমার শেষ হয়ে গেল, আমি আর কোনো দরখাস্ত করতে পারবো না। আমার প্রশ্ন সেই জায়গায়, দেন না 5টা বছর। ফলে এই 5টা বছর বৃদ্ধি করলে কি আকাশ ভেঙে মাথায় পড়বে? আমার কোনো সন্তানরা, এই সন্তানদের চেহারা তো আমরা দেখি প্রতিনিয়ত। 5টা বছর চাই চাকরির জন্য নয়, 5টা বছর চাই রাজনীতি করার জন্য নয়, 5টা বছর চাই এই সমাজকে কুপথে পরিচালনা করার জন্য নয়, শুধু তাদের প্রস্তুতি নিয়ে এই পরীক্ষা নামক জায়গায় চাকরি পাওয়ার জন্য সেই জায়গায় অংশগ্রহণ করতে চাই। একটা ছেলে বুয়েট থেকে পাশ করার পরে যদি তার ইনকামের নিরাপত্তাহীনতায় যদি সে ভোগে, আপনি আমেরিকার দিচ্ছেন, ইন্ডিয়াতে দিচ্ছেন, আপনি সেই সমস্ত মেধাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য কত কিনা ঘটে না। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি যে একজন ইতিহাসের লোক কখনো ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করতে বাংলাদেশে পারে না। এখন পর্যন্ত এতটুকু অধপতন বাংলাদেশে হয়নি যে একজন ইতিহাসের মানুষ ইঞ্জিনিয়ারের পদে চাকরি করবে না। এগুলো আপনি দেখেন না, এগুলো দেখেন না, এই ধরনের কোনো যেগুলো বহু ফেক নিউজ। আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো অর্গানাইজেশন নাই যেখানে ইঞ্জিনিয়াররা ইতিহাসের লোকজন ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করে। নাম সহ দিয়ে দিলাম ভাই আমাকে এগুলো দেখেন, আমি একটু বলি আপনাকে। ভাই আমি তো দেশে থাকি, আপনি তো অনেক দূরে থাকেন। আমি বলি বাংলাদেশে কোনো ইতিহাসের লোক, কোনো বাংলার লোক, কোনো কমার্সের লোক ইঞ্জিনিয়ার এর পোস্টে, যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী কাজ করতে হয়, এরকম চাকরি করার অদ্ভুত রকমের খবর অন্তত আমি জানি না। আমি 30 বছর বাংলাদেশের 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি করার অভিজ্ঞতা আমার আছে, এখনো চাকরি করি। বরং আপনি এটা বলতে পারেন যে একজন ইঞ্জিনিয়ার সে ইতিহাসের পদে চাকরি করতেছে, এটা আপনি বলতে পারেন। একজন ডক্টর সে আপনার ম্যাজিস্ট্রেট হচ্ছে, একজন কৃষিবিদ সে কৃষিবিদ না হয়ে সে পুলিশ অফিসার হচ্ছে, এটি হতে পারে। কিন্তু একজন ইতিহাসবিদ ইঞ্জিনিয়ার হয়েছে না, এটি হয়নি। বরং একজন ইঞ্জিনিয়ার ব্যাংকার হয়েছে, এরকম তথ্যটা আছে। আমি এটা বলছি আপনাকে, বাস্তবতা হলো ভাই কর্মসংস্থান তৈরি করবেন। আমি কিন্তু অনেকগুলো কথা আপনার প্রাথমিক বক্তব্যে আমার বলা এটা ঠিক হয় না, আমি মুরব্বী মানুষ, আমি সরি আপনার কথার মধ্যে ইন্টারাপ্ট করেছি। আমি শুধু এইটুকু বলি যে আপনি বাংলাদেশের এই 5 বছর চাকরির বয়স বৃদ্ধি করে যদি আপনার ছেলে মেয়েদের যদি মেধার চর্চা হয়, আপনি যখনই 5 বছর বেরোবে সেই ছেলেটি কিন্তু আপনার কাছে এসে চাবে না যে আপনি আমাকে চাকরি দেন। সে কিন্তু এই 5 বছরে এই যে 2 বছর তড়িঘড়ি করে যে প্রস্তুতি নিয়ে বা 3 বছরের প্রস্তুতি নিয়ে একবার একটা পরীক্ষা দিতে পারলো, সে কিন্তু 3বার চেষ্টা করতে পারবে এবং 3বার চেষ্টা করবে তার মেধা দিয়ে। আর যাই হোক, এই যে মেধাটা অর্জন করলো, সে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করলো, লেখার স্কিল ডেভেলপ করলো, এতে কিন্তু তাকে উদ্যোক্তা হতে ভবিষ্যতে কিন্তু উৎসাহিত করবে। এবং সে যে চেষ্টা করে, যদি ফেয়ার সিলেকশন প্রসেসটা দেশে থাকে, তাহলে সে যে চেষ্টা করে পারলো না, অন্তত আর যাই হোক হতাশায় নিমজ্জিত হবে না, এবং সে মাদকাসক্ত হবে না, এবং সে সমাজ বিরোধী কোনো কাজে লিপ্ত হবে না। আমাদের প্রশ্নটা সেই জায়গায়। আরেকটি কথা হলো, আপনি তো অনেক ভালো ভালো কিছু করছেন। আপনি নির্বিচারে ট্যাক্স বৃদ্ধি করে দিচ্ছেন, নির্বিচারে ভ্যাট বৃদ্ধি করতেছেন, আপনি কত কি সব করতেছেন। তাহলে এই 5টা বছর বৃদ্ধি করলে কি আকাশ ভেঙে মাথায় পড়বে? আমার কোনো সন্তানরা, এই সন্তানদের চেহারা তো আমরা দেখি প্রতিনিয়ত। রায়হান ভাই ক্লাসরুমের বাইরে, স্যার 2 বছর আছে আমার চাকরি করার শেষ সীমা, অগণিত ছাত্রছাত্রীর কান্না দেখেছি আমি যে স্যার আজকে আমার শেষ হয়ে গেল, আমি আর কোনো দরখাস্ত করতে পারবো না। আমার প্রশ্ন সেই জায়গায়, দেন না 5টা বছর। আপনি তো রিটায়ারমেন্টের বয়স 2 বছর বৃদ্ধি করেছেন, আপনি মুক্তিযোদ্ধার সন্তানদের 2 বছর বৃদ্ধি করেছেন, আপনার সব, আমার কোনটার সাথে আপত্তি নেই, সবগুলোকে এগ্রি করছি। তাহলে আপনাকে এই 5টি বছর আমার সন্তানরা চায়, পিতা হিসাবে এই আবদারটুকু কি সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, বা আমার সংবিধানের মৌল চেতনার বিরোধী? আপনি ভোট দিতে দিচ্ছেন না মানুষকে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, আপনি কাউকে দাঁড়াতে দিচ্ছেন না, আপনি সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি চুরি হয়ে যাচ্ছে টাকা, লোপাট হয়ে যাচ্ছে টাকা, বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে আপনার দেশে। আজকে দেখলাম যে দুবাইয়ে 2000 না 2400 লোকের বাড়ি ঘর পাওয়া গেছে। কার টাকা? আমার আপনার ট্যাক্সের টাকা, এই সন্তানদের ট্যাক্সের টাকা। তারা একটা লঙ্গি কিনে ট্যাক্স ভ্যাট দেয়, তারা হোটেলে একটা সিঙ্গারা খায় ভ্যাট দেয়, তারা এক কাপ চা খায় ভ্যাট দেয়। তাহলে এই সন্তানরা যদি রাষ্ট্রের কাছে দাবি করে, তাহলে রাষ্ট্রের এই দাবিটি পূরণ করার অনীহা কেন থাকে? আমি তো এটা বুঝি না, কেন অনীহাটা থাকে, কেন মাথা পাচার হবে না? আমাকে বলেন আগে। একটা ছেলে বুয়েট থেকে পাশ করার পরে যদি তার ইনকামের নিরাপত্তাহীনতায় যদি সে ভোগে, আপনি আমেরিকার দিচ্ছেন, ইন্ডিয়াতে দিচ্ছেন, আপনি সেই সমস্ত মেধাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য কত কিনা করে। আপনি কি করেন? আমরা টিকা কিনে নিয়ে আসি, আর সেই সমস্ত দেশে কোটি কোটি ডলার দেওয়া হয় টিকা তৈরি করার বাজেটের জন্য। আমার দেশে একজন ইঞ্জিনিয়ার টিকা আবিষ্কার করছিলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মারা গেছেন। উনি সম্ভবত সিঙ্গাপুরে থাকেন। সেই টিকার ট্রায়ালটা পর্যন্ত আমরা করতে দেয়নি, ট্রায়ালটা করতে দেয়নি।
তো সেই দেশে আপনি বলছেন ভাই এগুলো কষ্ট তো আমরা এই দেশে থেকে হাড়ে হাড়ে টের পাই। এই দেশে মানুষ ভাত পায় না, সরি 56 টাকা কেজি 4টা ডিমের দাম। কেন? দেশে কি আগুন লাগছে? সমস্ত ফার্ম কি ধ্বংস হয়ে গেছে? শুধু সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট যে আমার ডিমের দাম বাড়াতে হবে, কিচ্ছু কোনো কারণ নেই, কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এইরকম একটি দেশে আমার এই ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। আমরা ম্যানেজমেন্টে পড়াই, আপনার সিদ্ধান্ত সহজ হবে যদি আপনি নিজেকে নিজের জায়গায় না রেখে বরং যে ব্যক্তিটি আপনার সামনে দাঁড়িয়ে আছে তার জায়গায় আপনাকে দাঁড় করান। তা আমি যখন ছাত্র হয়ে যাই নিজেকে, যে আমি আজকে এই 30 বছর শিক্ষকতার পরে যখন ছাত্রের আসনে আমি দাঁড়াই, তখন আমার অসহায় লাগে, আমার চোখে পানি আসে, আমার কান্না পায় যে আমার সন্তানরা তাদের মেধার পরীক্ষাটা দিতে পারে না। তারা 5টা বছর চায় চাকরির জন্য নয়, 5টা বছর চায় রাজনীতি করার জন্য নয়, 5টা বছর চায় এই সমাজকে কুপথে পরিচালনা করার জন্য নয়, শুধু তাদের প্রস্তুতি নিয়ে এই পরীক্ষা নামক জায়গায় চাকরি পাওয়ার জন্য সেই জায়গায় অংশগ্রহণ করতে চায়। আপনি কর্মসংস্থানের কথা বলছেন, বাড়াতে হবে, হ্যাঁ বাড়াতে হবে। কি করে বাড়াবেন? আপনি এক রাতে ডলারের দাম বৃদ্ধি করে দিলেন 7 টাকা, আমদানি ভাই আপনি বাড়াই দিন, আপনি তো এগুলো করেন না। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে আপনি কি করে কয় প্রতিনিয়ত একটা ভ্রান্ত নীতি, শ্রীলঙ্কার মতো দোষ আজকে কোভিডের পরে ঘুরে দাঁড়ালো শুধু তাদের মাত্র সুস্পষ্ট নীতির কারণে। আপনি ভ্রান্ত নীতির কারণে কানে ধরে আপনি ডলারের দাম কমে রাখলেন, কোনো দরকার ছিল? বাজারের উপরে ছেড়ে দেন, আমরা 1000 বার বলেছি বাজারের উপরে ছেড়ে দেন, ডলার আর টাকা নিজে ঠিক করে দেবে তার মূল্যটা কোথায় হবে। আপনি বাজার অর্থনীতির কথা বলবেন, আপনি দাম 9-6 ইন্টারেস্ট রেট রাখবেন, আজকে অর্থনীতির অবস্থাটা কোথায়? আজকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও 81% যে ভর্তুকি দেয় সরকার, তার 11% ভর্তুকি দেওয়া হয় শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের নামে। এই 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 সরকার সংশ্লিষ্ট বা রাষ্ট্র সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ীর নামে দুর্বৃত্তদের কাছে। আপনি IMF বলছে ভর্তুকি তুলে দিতে হবে, আপনি ভর্তুকি তুলে দেবেন 4 বছর। এখন বিদ্যুতের ইউনিট প্রতি দাম হলো 8 টাকা 40 পয়সা, আপনি 3 বছরের মধ্যে আপনি এটাকে ডাবল করে দেবেন। সক্ষমতা আছে মানুষের? একবারও কি ভেবে দেখছেন? আপনি তো দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশে চাকরি করেছেন, সবচেয়ে শক্তিধর বাহিনীতে চাকরি করেছেন, আমাকে বলেন এগুলো কল্পনা করা যায়? আমার এই সন্তানরা, বিশ্বাস করেন যে এই সন্তানদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। যে দেশে এখনো অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ শুনি, স্যার ভালো পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছে, ভাইভাতে ধরার লোক নাই, মামু নাই, খালা নাই, চাচা নাই, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, চাকরি হয় না, রিয়ালিটি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমার সন্তানরা সে কান্নাকাটি করে। কারণ আমি তো বাবা, দিন শেষে আমি আমার বাবা, আমার সন্তানরা ছাত্ররা তাদেরকে আমি পড়াই বাবা হিসেবে। সেই সন্তানরা যখন আমার সামনে দাঁড়িয়ে বলে স্যার আমরা শুধু 5টা বছর ভিক্ষা চাই রাষ্ট্রের কাছে, যে আমরা শুধু আমাদের মেধাটা যাচাই করবো সরকারের কাছে, চাকরি হলে হবে, না হলে না হবে। আপনি উদ্যোক্তার কথা বলছেন, ওই আমার এক ভাই বলছেন 5000 কোটি টাকা চুরি হয়ে গেলে, 4000 কোটি টাকা উঠে গেলে টিকিটই পর্যন্ত স্পষ্ট করা যায় না। আপনি বেসিক ব্যাংকের এই যে চুপ্পু সাহেব, কেউ জানে না চুপ্পু না কি নাম, বাচ্চু সাহেব, তার বিরুদ্ধে 55টি মামলা, তাকে স্পর্শ করা যায় না। আমার কৃষক 5000 টাকা লোন নিলে তার কোমরে দড়ি লেগে তাকে জেলখানার মধ্যে পড়ে দেওয়া হবে। আপনি কোথায় যাবেন? আপনি এই জন্য বলছি আমেরিকায় যদি 35 বছর হয়, বাংলাদেশে 55 বছর হওয়ার কথা, 55 বছর। আর আমি তো বললাম যে এই সাবকন্টিনেন্টের একমাত্র পাকিস্তান ছাড়া কোনো একটি রাষ্ট্রের চাকরির বয়স 35-এর নিচে নাই। তাহলে আপনি এমন কি হয়ে গেলেন যে আপনি বাংলাদেশে এত কিছু করলেন, আপনি এইটুকু করতে পারেন না? এর জন্য কেন ছাত্রদেরকে আন্দোলন করতে হবে? কেন করে? কারণ আমার কখনো কখনো মনে হয় ফরিদ ভাই, যে ওনাদের সন্তানরা এই দেশে পড়েন না, ওনাদের সন্তানরা এই দেশে লেখাপড়া করেন না, ওনাদের সন্তানদের এই দেশে চাকরির প্রয়োজন হয় না, কারণ তাদের বেগম পাড়ায় তাদের মায়েরা আছে, তাদের বেগমরা আছে, তাদের অগণিত টাকা আছে, পয়সা আছে, বিলাসী জীবনযাপন করছে তারা। এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে পড়তে হয় না, তাদেরকে BCS দিতে হয় না, তাদেরকে চাকরির জন্য কারো হাত পাততে হয় না। যারাও চাকরি করেন তাদের টেলিফোনে লাল টেলিফোনের জোর আছে। এটা আমার ধারণা, সত্য মিথ্যা জানি না, আমার কাছে কোনো তথ্য নাই, কিন্তু আমি এটা অ্যাপ্রিহেন্ড করতে পারি, আমি বুঝতে পারি যে বাস্তবতা এরকম। সেই জায়গা থেকে ফরিদ ভাই কষ্ট হয়। আমি আপনার কাছে সরি, আপনি অত্যন্ত সজ্জন মানুষ, আপনার কথার মধ্যে ইন্টারফেয়ার করেছি, যে দয়া করে এর বিপক্ষে বলেন না। বাবা হিসাবে হারুন ভাই, বাবা হিসাবে আমরা এদের পাশে দাঁড়াই এবং এদের পক্ষে কথা বলি। কিন্তু আমি শুধু তাদেরকে অনুরোধ করবো যে আজকে আমি কথা বললাম, আপনি কথা বললেন, মনির আয়োজন করলো, আমি মনিরের সাথে 2টা প্রোগ্রাম করেছি মনির ভাইয়ের সাথে। পরের দিন মেয়েটা ভাগে গেছে আন্দোলন থেকে, একটা চাকরি নিয়ে। এখন আবার শুনতেছি যে সেই মেয়ে নাকি চাকরি হারা হয়ে এখন আবার মনির ভাইয়ের টকশোতে আসতে চায়। না, আমি সেই টকশোতে অংশগ্রহণ করতে চাই না। যে মেয়েটি আন্দোলন দাঁড় করিয়ে, যার পেছনে শত শত তরুণ প্রজন্ম দাঁড়ালো, আমাদের মতো শিক্ষকরা আমরা তার পাশে দাঁড়ালাম, অনেক মানুষ সব পাশে দাঁড়ালো, সে রাতের অন্ধকারে বিক্রি হয়ে গেল। যে যুব সমাজ টাকার জন্য, চাকরির জন্য বিক্রি হয়ে যায় তার দলের লোকদেরকে রেখে, তার গোত্রকে রেখে,
সেই নেতৃত্ব আমরা তো চাইনি। বঙ্গবন্ধু তো সেই শিক্ষা দেয়নি। উনি কি দিয়েছিলেন? উনি তো নিজের জীবন বাঁচাতে পারতেন। আগরতলা ষড়যন্ত্র মামলা, স্বাধীনতা যুদ্ধ, উনি তো অনেক আপোষ করতে পারতেন। করেছেন কি? তাহলে আজকে আমরা পেছনে বঙ্গবন্ধুর বড় ছবি রাখবো, জিয়াউর রহমানের ছবি রাখবো, মৌলানা ভাসানীর ছবি রাখবো, কোনো অসুবিধা নেই। আপনি রাখেন, আপনার রাজনৈতিক বিশ্বাস সেখানে থাকে। কিন্তু আমার প্রশ্ন, আমার যে সমস্যাটা, সেই সমস্যাটা তো সবার। ওটা আওয়ামী লীগ করলেও সমস্যা লাগে এবং জিয়াউর রহমানের বিএনপি করলেও সমস্যা লাগে। এই জায়গা থেকে যদি ঊর্ধ্বে উঠে, যদি আমার প্রয়োজনটাকে জাতি যদি না বোঝে, রাষ্ট্রীয় কর্তারা যদি না বোঝে, মন্ত্রী মহোদয়রা যদি না বোঝে, আজকে অবাক করার কাণ্ড আপনি দেখেন। আপনি 35 বছর করছেন না, আপনি যারা বলেছেন আমরা, আমি আপনাদেরকে বলতে, আমার ছাত্ররা, আমার বন্ধু বান্ধবরা রাষ্ট্রের বড় বড় পদে আছে, আমি তাদেরকে না বলে যখন আমি অবাক হয়ে যাই যে 5 বছর সময় বৃদ্ধি করে না, কিন্তু তাদের সন্তানদের জন্য, মেধাহীন সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাই। কষ্টে বুকটা ফেটে যায় তখন যে আপনি 5 বছর বৃদ্ধি করবেন না, আপনার মেধাহীন সন্তানদেরকে আপনি বড় বড় জায়গায় দেবেন বলে আপনি 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 বিশ্ববিদ্যালয় চান আলাদা। ইজ ইট? এটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে? কারণ প্রত্যেকটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো সংবিধানের মূল চেতনা। সেই মূল চেতনায় কুঠারাঘাত করে যে সমস্ত কর্মকর্তারা বা যারা একটা বৈষম্যমূলক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কাছে জাতি কি আশা করতে পারে? আমরা কি আশা করতে পারি? গ্রাম থেকে উঠে আসা মানুষ, এখন আমাদের বাবারা গ্রামে থাকে, এই কৃষকের সন্তান। আপনিও একদিন আপনি বাড়িতে যদি তাকান, দেখবেন আপনার চাচা, বাবা মায়ের কত কষ্ট করে পরিশ্রম করে, দুমুঠা দুবেলা খাবার দেয় আমাদেরকে। তাদের চাকরি হয় না, চাকরি হয় যাদের টাকা আছে, তাদের চাকরি হয় না। আমি ঢালাও ভাবে বলছি না, অনেক ক্ষেত্রে, সবাই নিশ্চয়ই মেধার ভিত্তিতে চাকরি হয়, নিশ্চয়ই হয়। এবং এই যে রাজনৈতিক বিবেচনায় আপনি অমুক কালার করলে চাকরি হবেন, অমুক কালার করলে চাকরি হবেন না, আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টাকে বলতে শুনেছি যে অমুক দল যদি করে চাকরি হবে না, ওটা চাকরি হবে না। হয়তো হয়নি, কিন্তু আপনি বলবেন কেন? এইটুকু বলা কি সংবিধান সম্মত? আমার রাষ্ট্র বিধান সম্মত? এগুলো আমাদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, কষ্ট দেয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট সিলেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় না, আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বড় বড় কর্তা ব্যক্তিদের, মন্ত্রী এমপিদের মেয়েকে বিয়ে করলেন, অযোগ্য মেয়েদেরকে, আপনি মাস্টার হয়ে গেছেন, প্রফেসর হয়ে গেছেন। কি আশা করেন আপনি? টিকা আবিষ্কার করবেন, ভ্যাকসিন আবিষ্কার করবেন? ভ্যাকসিন তো দূরের কথা, ওটাতে মানুষ মারা যাবে, সবই মারা যাবে। প্রশ্ন হলো, আপনি আর যাই হোক, আপনি ফেয়ার সিলেকশন ব্যবস্থাটা তৈরি করতে হবে, না হলে মেধাহীন প্রশাসন তৈরি হবে। এবং এই মেধাহীন প্রশাসন দিয়ে অর্থনীতি, সমাজনীতি, এই চুরি চামারি, ডাকাতি, ব্যাংকিং সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠান, কোনোটাই রক্ষা করতে পারবেন না ফরিদ ভাই। আপনাকে মেধাবীদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হবে। আর আপনি যদি মেধাবীদেরকে সার্চ করতে চান, আপনাকে ফেয়ার সিলেকশন প্রসেস অবশ্যই আপনাকে স্টাবলিশ করতে হবে। আপনার মুখ দেখে আপনাকে ইউএস সরকার দীর্ঘদিন তাদের ডিফেন্সে আপনাকে রাখেনি। আপনার যোগ্যতা, মেধা, সততা এবং বুদ্ধিমত্তা, পটেনশিয়ালিটি সবকিছু বিবেচনা করে রেখেছে। কিন্তু আমার বাংলাদেশে আমরা এটা এখন আর দেখি না ফরিদ ভাই, সেটি হলো কষ্টের কথা। পরিশেষে শুধু আমি এতটুকু বলবো যে আমি এই লক্ষ লক্ষ শিক্ষিত যুবকদের 1/3 যে তারা যে বেকার, এই বেকার যুবকের পক্ষে সরকারকে আমি অনুরোধ করতে চাই, করজোড়ে নিবেদন করতে চাই যে এখানে কোনো রাজনীতি না করে এই সন্তানগুলো আমার, এই সন্তানগুলো খেটে খাওয়া মানুষের সন্তান, তারা যেন 5টি বছর বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে এই 5 বছর বৃদ্ধি করা হয় এবং তাদেরকে প্রতিদ্বন্দ্বিতাকে, ফেয়ার প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তাদের মেধাকে যাচাই করার সুযোগ করে দেওয়া হয়। এটি আমার খুব বড় চাওয়া নয়।